সাহিত্য সংস্কৃতি। অনুষ্ঠানটি নিবেদন করছেন ক্লিনিক প্লাস শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু, বাজাজ আমন্ড ড্রপ হেয়ার অয়েল এবং সানলাইট কালার ডিটারজেন্ট পাউডার। কেহ যাহা জানে নাই কোনো এক বাণী আমি বহে আনি, তাই আমি আসিয়াছি আমার মতন আর নাই কেউ। বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ, জীবনানন্দ দাশ বাংলা কবিতায় অনেক নতুন বিষয়, অনেক নতুন ভাবনার রূপ দিয়েছেন। আজ আমরা জীবনানন্দকে ফিরে দেখব। জীবনানন্দের কবিতা, তার ব্যক্তিগত জীবন, তার প্রেম, তার প্রকৃতি, তার মৃত্যু, এই বিষয়ে আজকে কথা বলবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৌমিত্র বসু এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর কেকা ঘটক। দিদি, জীবনানন্দ নিজেই বলছেন যা কিছু পুরনো তার প্রয়োজন ফুরিয়েছে, নতুন কিছুর প্রয়োজন আছে। তো জীবনানন্দের কবিতা পড়লেও আমরা বুঝতে পারি যে এই কবিতা যেন আগের কবিতা থেকে আলাদা। আপনি একটু বলুন এই বিষয়ে। আসলে জীবনানন্দ যখন কবিতার জগতে এলেন, তার আগের দশকগুলোতে জীবন অনেকটা ছিল নিস্তরঙ্গ তুলনামূলকভাবে। তারপরে হঠাৎ করে পৃথিবীর বুকে এমন এমন ঘটনা ঘটলো, বিশ্বপট বদলে যাচ্ছে, বিশ্বযুদ্ধ তো বটেই আসছে, অর্থনৈতিক সংকট আসছে, এবং যেটা হচ্ছে যে যেন কর্মযোগী সভ্যতার বনেদটা ভেঙে যাচ্ছে, যেন আমাদের এতদিনকার পরীক্ষিত যে সমস্ত মূল্যবোধ, মানুষের প্রতি মনুষ্যত্বে যে শ্রদ্ধেয়তা, সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এবং তখন সেই সময়কার মানুষ জীবনানন্দ এবং সমকালীন কবিতা, তার একদিকে আছেন কবি, একদিকে আছেন পাঠক, তারা সকলেই যে ধরনের সংকটের মধ্যে দিয়ে দিন যাপন করছেন, সেই জায়গাটাকে, তার মেজাজ মর্জি, সেই মনটাকে ধরতে পারার মতন, আয়ত্ত করার মতন মন কিন্তু আগের কালের কবিদের ছিল না। তো সেই জায়গাটাকে, সেই যে একটা গভীর সংকট, একটা জিজ্ঞাসা, এই যে জিজ্ঞাসা এবং সংকট, তার মধ্যে থেকে জীবনকে জানা, নিজেকে উপলব্ধি করা, এই জিনিসটা জীবনানন্দ প্রথম আনছেন। দেখুন, জীবনানন্দের কথা বলতে গিয়েই মনে পড়ে যাচ্ছে তাঁরও জন্ম 1899, নজরুলেরও জন্ম 1899। নজরুল তো বিদ্রোহী কবি, কিন্তু তাকে কেন ঠিক এই ধরনের অভিনবত্বের শিরোপাটা দেওয়া হচ্ছে না? জীবনানন্দ বিদ্রোহী কিসের জন্য? জাতির জন্য, শ্রেণীর জন্য, সমাজের জন্য, স্বদেশের জন্য। তার ওই যে কারার ওই লৌহ কপাট। কিন্তু জীবনানন্দের ভেতরের সংকটটা একান্তভাবে আত্মিক। না, এটা আমি একটা কথা বলবো দিদি, সেটা হচ্ছে যে যেটা বললো জীবনানন্দ কিন্তু কেবলমাত্র নিজের কবিতা সম্পর্কেই যে এই কথাগুলো বলছেন বা নিজের লেখা সম্পর্কে এই কথাগুলো বলছে তা না। সাধারণভাবেই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময় বাংলা কবিতা, বাংলা সাহিত্যেরই ধারাটা পাল্টাতে আরম্ভ করে, এবং এই সময় যারা কবিতা লিখছেন, জীবনানন্দ ধরুন, বুদ্ধদেব বসু ধরুন, অমিয় চক্রবর্তী ধরুন, কল্লোল যুগের পরবর্তীকালে হ্যাঁ প্রেমেন্দ্র মিত্র ধরুন, মানে অন্য 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 নানান রকম কবি। আমার নিজের ব্যক্তিগতভাবে, আপনি বলে দেবেন, আমাকে শুধরে দেবেন, সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় একেবারে আমার মনের ভেতরকার যে জায়গাগুলো, আমার অবচেতন মনের যে জায়গাগুলো আলো আঁধারি এবং ভীষণ দ্বন্দ্ব, এই যে আমাদের রক্তের ভিতরে বরফের মতো শীত, আগুনের মতো তবু জ্বর, একদিকে শীত, একদিকে জড়োত্তাপ, এই জায়গাগুলো কিভাবে
অনুভব করছেন। এবং এই ভাষাটা অচেনা ছিল, মানে আমাদের কবিতায় এই ধরনের ভাষা। এই ভাষাটা অচেনা ছিল। অনুভবও নতুন এবং তাকে প্রকাশ করার ভঙ্গিটাও নতুন, সব দিক থেকেই অভিনবত্ব এসেছে। এবং আমার নিজের ধারণা এই যে জীবনানন্দের কবিতা এখনো পর্যন্ত, আমি যদি সত্যি সত্যি বলি, আমি জানি না ছাত্রছাত্রীরা কি, আজকালকার ছেলেমেয়েরা কিরকম কি বলে না বলে, কিন্তু বোধহয় এখনো পর্যন্ত জীবনানন্দের কবিতাই সবচেয়ে বেশি করে আনমনা একা একটি ছেলে বা মেয়ে বা আমরাও জীবনানন্দের কবিতাই সবচেয়ে বেশি করে মনে মনে বলি বা উচ্চারণ করি বা আবৃত্তি করি, বা এমনি অনুষ্ঠানে আবৃত্তি নয়, এমনি নিজের মতন করে করি। তার কারণটাই বোধহয় এই যে আমার ভেতরকার যে ওই আমার আজকের যে 2012, 13, 14, 15, 16 সালের এই যে সংকট, সেই সংকটটা সবচেয়ে বেশি করে ধরতে পারেন জীবনানন্দ তার ওই অবচেতনটাকে ধরার সূত্র ধরে। এটা বুদ্ধদেব, প্রেমেন্দ্র মিত্র এরা কিন্তু এতটা পারেন, মানে যে গভীর একটা সংকট, সেই সংকটটা মানুষের যে সংকট, এবং মানুষের ভেতরে যে ওই আলো ছায়ার খেলা, রৌদ্র এবং অন্ধকার, হ্যাঁ, তাকে এত গভীরভাবে ধরলেন, ওই যে মগ্ন চৈতন্যের দিকে চলে গেলেন। হ্যাঁ, এবং অনুভূতির রংগুলোকে স্তর বিভাজন করা যাচ্ছে না, শব্দ, গন্ধ, স্পর্শ যেন গুলিয়ে ওলটপালট হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু মানুষ বুঝতে পারে, তার গভীর মনের মধ্যে এই খেলা চলে। তাকে যখন এগুলো আসলে আমাদের স্মৃতিতে তো থাকে, এগুলো তাই না, বিস্মৃতির মধ্যে থাকে, যখনই কবি তুলে আনছেন, জীবনানন্দ যখনই দেখিয়ে দিচ্ছেন, তখনই তাকে আবার নতুন করে এইখানেই যেন সেই রূপের ঘনীভূত রস এবং তার থেকে আনন্দ নিঃসন্দেহ। এই জন্য জীবনানন্দকে এত ভালো লাগে, তিনি চিরকালই নতুন থাকবেন। জীবনানন্দের আগে কেউ জীবনানন্দ ছিলেন না, তিনি প্রথম। 1 কোটি লোককে কনফিডেন্স দিয়েছে একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, নিউক্লিয়ার নিউট্রিম 10 যুক্ত। সাধারণ শ্যাম্পু শুধু ড্যান্ড্রফ ধোয়, সো ড্যান্ড্রফ কামস ব্যাক। নিউক্লিয়ার স্ক্যাল্পের 3 লেয়ার ভেতর পর্যন্ত গিয়ে ড্যান্ড্রফকে গোড়া থেকে বিনাশ করে, সো ড্যান্ড্রফ গোজ অ্যান্ড ডাজন্ট কাম ব্যাক। আমি মাথায় হাত রেখে বলছি, 1 কোটি লোক ইউজ করেন নিউক্লিয়ার, আপনি করেন? চল চল যারা पैम्पर करे थोड़ा नरिश थोड़ा स्टाइल करे सच के चले शाइन करे बजाज आमंड ड्रॉप्स में है नारियल तेल के मुकाबले 300% ज्यादा विटामिन ई। बाल बने लाइवली और शाइनी। मम्मी चाय बांधा चूल, आमी चाय खोला चूल। मम्मी आमी आमी তো টস করি, হেডস হোক বা টেলস, খোলা চুলেরও পড়া মানা, মাত্র 1 টাকায়। ক্লিনিক প্লাস শ্যাম্পুতে আছে মিল্ক প্রোটিন ফর্মুলা, যা চুল মজবুত করে। मम्मी खोला चूल এখন পড়া যে মানা। ক্লিনিক প্লাস, মাত্র 1 টাকায় খোলা চুলের পড়া মানা। चल चल जरा पैम्पर करे थोड़ा नरिश थोड़ा स्टाइल करे सच के चले शाइन करे बजाज आमंड ड्रॉप्स में है नारियल तेल के मुकाबले 300% ज्यादा विटामिन ई। बाल बने लाइवली और शाइनी। আমি বিবাহিত, কিন্তু ভালোবাসি অনেক মেয়েকে, ভালোবাসি লাল এই অগ্নিশিখাকে, আর এই যে হলুদ তুবড়ি, ভাগ্যের সেই অনেক মেয়ে আসলে একজনই, আমার স্ত্রী। এখন আপনার কাপড়ের রং ওকে মুগ্ধ করে রাখবে। কালার গার্ড যুক্ত নতুন সানলাইট, রং রাখি ঝলমলে 40 বার ধোয়ার পরেও। সানলাইট। মালহার 98% পর্যন্ত হেয়ার ফল কি করে কমিয়েছে? ছোট ছোট চিহ্ন আমাকে বলে দেয়, যেমন আমার রাবার ব্যান্ডে কম চুল লেগে থাকা। ডাভ, বিশ্বাস করুন আমার জন্যই বানানো হয়েছে, আমার চুলের জন্য। ট্রাই করুন ডাভ হেয়ার ফল রেস্কিউ স্যাশে, 1/4 ময়েশ্চারাইজিং মিল্ক যুক্ত, হেয়ার ফল কমায় 98% পর্যন্ত। चल चल जरा पैम्पर करे थोड़ा नरिश थोड़ा स्टाइल करे सच के चले शाइन करे
बजाज आमंड ड्रॉप्स में है नारियल तेल के मुकाबले 300% ज्यादा विटामिन ई। बाल बने लाइवली और शाइनी। ভাড়াতে ঘর পাওয়া যাবে? মডার্ন ভাড়াটে চাই না, নমস্কার। একটা হাই ক্লাস ঘর। হাই। যে কোনো হেয়ার স্টাইল করুন যদি চুল হয় থিক অ্যান্ড লং। এই জন্যই সানসিল্ক থিক অ্যান্ড লং, যাতে আছে ইয়োগার্ট প্রোটিন, যা দেয় আমাকে 2 গুণ ঘন চুল। 2 গুণ ঘন চুল এখন 1 টাকায়। এখন সানসিল্কের 1 টাকার স্যাশেতে পাচ্ছেন 20% এক্সট্রা একদম বিনামূল্যে। যারা খুব অল্প কবিতা পড়েছেন জীবনানন্দের বা বাংলা কবিতায় যারা কম পড়েছেন তারাও কিন্তু বনলতা সেন নামটার সঙ্গে পরিচিত। বনলতা সেন তো প্রায় একটা মূর্তি আর কি আমাদের সকলের চোখের সামনে, ওই রকম করেই বলা যায়, এবং বিমূর্ত মূর্তি প্রায় বলা যেতে পারে। মানে বনলতা মানেই জীবনানন্দ, জীবনানন্দ মানেই বনলতা। হ্যাঁ, এবং সত্যি সত্যি অনেকগুলো ক্ষেত্রে নাটোরের বনলতা মানে খুব স্পষ্ট করে বলে দিচ্ছেন, হ্যাঁ 100 বার, কিন্তু আবার পুরোটা মানে তার সঙ্গে এত সব মেশাচ্ছে। মানে প্রথম লাইনটাই ধরুন, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি। একটু যদি পড়েন সমুদ্র, এটা কথা ছিল না, আপনার কাছে শুনতে ভালো লাগবে। আচ্ছা, সবাই শুনতে চায়। পুরোটা হ্যাঁ। আমার বনলতা সেনের শুরুর দিকটা তো বটেই, শেষের অংশটা খুব পড়ি। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। তো না, এই কবিতা আমি জানি না এডগার অ্যালান পোর কোনো কবিতার সঙ্গে বনলতা সেনের মিল টিল ইত্যাদি ইত্যাদি এই সমস্ত পণ্ডিত লোকেরা এসব জানেন, আমি জানি না। কিন্তু আমার নিজের যেটা মনে হয়, এই যে আজকের আধুনিক যে মানুষ, যে দৌড়তে দৌড়তে ক্লান্ত, যার যে কল্পনা করে কোনো এক শ্রাবস্তির কারুকার্যের কথা, কোনো এক বিদর্ভ নগরীর কথা কল্পনা করে, সেই যে মানুষ, সে তো কোথাও একটা মানে সে ধরুন সারদা মঙ্গল থেকে আরম্ভ করে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের নীরা থেকে আরম্ভ করে নারীর মধ্যে একটা আশ্রয় খোঁজার ব্যাপার, রবীন্দ্রনাথ তো বটেই, রবীন্দ্রনাথ সকলের মধ্যে একজন বিশেষ নারী। আমার চারপাশের এই যে এলোমেলো, যাকে ঘেঁটে যাওয়া একটা জীবন বলে, সেই জীবনের থেকে কোনো একজন নারীর কাছে, কোনো একটা প্রকৃতির কাছে আশ্রয় চাওয়া, এটা মানুষের বা কবিদের চিরন্তন একটা আকাঙ্ক্ষা বলা যেতে পারে। বলছেনই তো যে সূর্যের চেয়ে, নক্ষত্রের চেয়ে প্রেমের আলো হচ্ছে অনেক বড়, এমন কথা বলছেন। আর সেই প্রেমকে তিনি দেখলেন শুধুমাত্র বনলতা সেন। বনলতা সেন তো সবার মধ্যে, সবার কাছে জানা একটা বিষয়, কিন্তু আরো আরো অনেক নারীর নাম পাওয়া যাচ্ছে, তাই না? এবং সুরঞ্জনা, অরুণিমা সান্যাল, মৃণালিনী ঘোষাল, এই সমস্ত মেয়েদের নাম। তো সেখানে তাকে আলাদা আলাদা করে আমরা চিহ্নিত করতে যাব না। কবি মনের যে প্রেমের আকাঙ্ক্ষা, তাই দিয়ে গড়া সেই স্বপ্নের প্রতিমায়েরা সকলেই এক একজন। সুরঞ্জনা, আমি নিজের থেকে কিন্তু কবিতা পড়া আরম্ভ করে দিই, আমরা তো প্রত্যাশায় আছি। আকাশ লীনা না, সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে, ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে, আরো দূরে যুবকের সাথে তুমি যেও না কো আর। কি কথা তাহার সাথে? তার সাথে আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম
ঘাস হয়ে আসে। সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। এই মানে নক্ষত্রের রূপালী আগুন ভরা রাত, এইসব লাইন না মানে অসম্ভব সব লাইন আর কি। অজস্র অজস্র মানে প্রায় মুঠোয় মুঠোয় ছড়িয়ে দিয়েছেন আর কি, এরকম সব অসাধারণ। আবার দেখুন প্রেমকেই তিনি বলছেন নয় সবখানে, সেখানেই কিন্তু উত্তরণ নয়। না হলে ওই যে লোকটি 8 বছর আগের একদিন, কেন তার তো শিশু ছিল, বধূ ছিল, শিশুটিও শুয়েছিল পাশে, কিন্তু তাকে হঠাৎ কোন অজানা সেই অন্ধকার এসে উঠার ঘিরে। আমি খুব বিনয়ের সঙ্গে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার না এই কবিতাটাকে জীবনানন্দের প্রায় আত্মজীবনী বলে মনে হয়। মানে বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, অর্থ ছিল, কীর্তি ছিল, সমস্তটা আছে, কিন্তু নয় সচ্ছলতা নয়, কোন এক বিপন্ন বিষয়। এবং এই যে আসলে আমার মনে হয় কি যে মানুষটি গভীরভাবে সংবেদনশীল, তীক্ষ্ণ মননশীল, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে একটা বিশুদ্ধতার জন্য চেতনায় ভীষণ রকমের আকুতি। সে তো তার তো জন্ম নক্ষত্রে লেখা হয়ে গেছে, সে তো সুখী হতে পারে না, শান্তি পেতে পারে না, তাকে সেই জন্য সাধারণ মানুষ বুঝতে পারবে না, কিন্তু একদিন সে দড়ি হাতে মাঝরাতে অশ্বত্থের ডালে গিয়ে ঝুলে পড়বেই। এবং জীবনানন্দের গল্পগুলোর মধ্যেও মানে গল্পগুলোর মধ্যে তো প্রায় উনি ফিরে আসেন বারবার। তবে দিদি আপনি কি এটাই বলতে চাইছেন যে অর্থ, কীর্তি, সুখ, পারিবারিক এগুলো কিছুই নয়? এগুলো কোনো কোনো মানুষের কাছে নিশ্চয়ই, সাধারণ মানুষের কাছে এক একটা মুহূর্তে হয়তো মনে হয়, কিন্তু জীবনানন্দের মতো মানুষের জীবনের অনেকখানি জুড়ে তাই ছিল। ম্যান ইজ দ্য স্টাইল বলা হচ্ছে, তো সেই জীবনানন্দ নিজে গড়ে উঠেছিলেনই এই বিমর্ষতা, এই যে সবকিছুকে তিনি এমন স্বপ্নের আলোয়, এমন শুদ্ধতার আলোয় দেখতে চেয়েছিলেন। বোধহয় শুধু সৌন্দর্য, শুধু স্বপ্ন বললে ঠিক হবে না, এর সঙ্গে শুদ্ধতা কথাটা দরকার আছে, সেই জায়গাটা পাচ্ছিলেন না। এবং কোথাও একটা না আমার মনে হয় মানুষটা ঠিক সবটার সঙ্গে মানিয়ে নিতে পারছেন, মানে চারপাশের পৃথিবীটা যেরকম তার সঙ্গে মানিয়ে পারছেন। বড্ড কষ্ট, বড্ড যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে পথ হাঁটতে হয়েছে, ছিঁড়ে ফিরে গেছি পৃথিবীর পথে হেঁটে হেঁটে, বলছেন না? তার ব্যক্তিগত জীবনের কবি জীবন কোথায় যেন মিশে গেছে। অবশ্যই ব্যক্তিগত জীবন কবি জীবন না মিশলে সে কবি না। মালহার 98% পর্যন্ত হেয়ার ফল কি করে কমিয়েছে? ছোট ছোট চিহ্ন আমাকে বলে দেয়, যেমন আমার রাবার ব্যান্ডে কম চুল লেগে থাকা। ডাভ, বিশ্বাস করুন আমার জন্যই বানানো হয়েছে, আমার চুলের জন্য। ট্রাই করুন ডাভ হেয়ার ফল রেস্কিউ স্যাশে, 1/4 ময়েশ্চারাইজিং মিল্ক যুক্ত, হেয়ার ফল কমায় 98% পর্যন্ত। चल चल जरा पैम्पर करे, थोड़ा नरिश, थोड़ा स्टाइल करे, सच के चले शाइन करे, झूमे नाचे नखरे। बजाज आमंड ड्रॉप्स में है नारियल तेल के मुकाबले 300% ज्यादा विटामिन ई, बाल बने लाइवली और शाइनी। মাম্মি চাই বাঁধা চুল, আমি চাই খোলা চুল। মাম্মি আমি তো টস করি, হেডস হোক বা টেলস, খোলা চুলেরও পড়া মানা, মাত্র 1 টাকায়। ক্লিনিক প্লাস শ্যাম্পুতে আছে মিল্ক প্রোটিন ফর্মুলা, যা চুল মজবুত করে। মাম্মি খোলা চুল, এখন পড়া যে মানা। ক্লিনিক প্লাস, মাত্র 1 টাকায় খোলা চুলের পড়া মানা। चल चल जरा पैम्पर करे, थोड़ा नरिश, थोड़ा स्टाइल करे, सच के चले शाइन करे, झूमे नाचे नखरे। बजाज आमंड ड्रॉप्स में है नारियल तेल के मुकाबले 300% ज्यादा विटामिन ई, बाल बने लाइवली और शाइनी। ভাড়াতে ঘর পাওয়া যাবে? মডার্ন ভাড়াটে চাই না। নমস্কার। একটা হাই ক্লাস ঘর। হাই। যে কোনো হেয়ার স্টাইল করুন, যদি চুল হয় থিক অ্যান্ড লং, এই জন্য সানসিল্ক থিক অ্যান্ড লং, যাতে আছে ইয়োগার্ট প্রোটিন।
যা দেয় আমাকে 2 গুণ ঘন চুল। 2 গুণ ঘন চুল এখন 1 টাকায়। এখন সানসিল্কের 1 টাকার স্যাশেতে পাচ্ছেন 20% এক্সট্রা একদম বিনামূল্যে। 1 কোটি লোককে কনফিডেন্স দিয়েছে একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু নিউক্লিয়ার নিউট্রিম 10 যুক্ত। সাধারণ শ্যাম্পু শুধু ড্যান্ড্রফ ধোয়, সো ড্যান্ড্রফ কামস ব্যাক। নিউক্লিয়ার স্ক্যাল্পের 3 লেয়ার ভেতর পর্যন্ত গিয়ে ড্যান্ড্রফকে গোড়া থেকে বিনাশ করে, সো ড্যান্ড্রফ গোজ অ্যান্ড ডাজন্ট কাম ব্যাক। আমি মাথায় হাত রেখে বলছি, 1 কোটি লোক ইউজ করেন নিউক্লিয়ার, আপনি করেন? কথা দিদি, এই প্রসঙ্গে আমার মনে হচ্ছিল যে প্রেমের কথা তো কবিতা হলো, প্রকৃতির ক্ষেত্রে আমি দেখেছি যে সাধারণত আমরা শীত, গ্রীষ্ম, বর্ষা এই ঋতুগুলোকেই আমরা অনুভব করি, কিন্তু জীবনানন্দ এই যে হেমন্তের মতো একটা স্বল্পায়ু যে ঋতু, সেটাকেও গভীরভাবে অনুভব করলেন। আসলে জীবনানন্দের ওই যে একটা নিঃসঙ্গতার ব্যাপার ছিল, নির্জনতা, প্রিয়তার ব্যাপার ছিল, যদিও নিঃসঙ্গতাটাকে আমার অন্যরকম মনে হয়, না আছে বলেই নেতিবাচকতা নয়। এইখানে তিনি বড্ড নিজেকে আপন করে পাওয়া, এই যে অন্তরঙ্গ আমিটির সঙ্গে যাপন, এই জায়গাটা তো ধরিয়ে দিচ্ছেন, নিজের মধ্যেও পাচ্ছেন, এবং তার ফলেই তো আমরা এমন কবিতাগুলোকে পেয়ে যাচ্ছি। আর যেটা আপনি বললেন যে হেমন্তকাল, শুধু হেমন্ত না কিন্তু শীতও খুব বেশি করে আছে। তো এই ফাঁকা রিক্ততা, ফসল নেই, ফাঁকা প্রান্তর, গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে, অঘ্রাণের রাতের শীতের বাতাস এসে পাতাগুলোকে ছিঁড়ে দিচ্ছে, পাখিদেরকে ছিঁড়ে দিচ্ছে, এই কথা বলছেন। তবে এইটাই কিন্তু সব নয়, জীবনানন্দ তো এই কথাও বলছেন যে সূর্য নক্ষত্র এদের আলো নিভে যাবে, কিন্তু এখনো সমুদ্র নীল, ঝিনুকের গায়ে আলপনা, একটি পাখির গান কি রকম ভালো, এই কথাও তো বললেন। এই সব নিয়েই জীবনানন্দ প্রেম আর প্রকৃতিকে কোথাও যেন মিলিয়ে দিয়েছেন তিনি। প্রেম আর প্রকৃতি কিন্তু মেলবারই কথা। মানে আমার নিজের যেটা মনে হয় সেটা হচ্ছে যে, ধরো আমি যদি বলি যে আমি রবীন্দ্রনাথের একটা গান বলি যে, ধরো দাঁড়াও আমার আখিরও আগে, হ্যাঁ, এই যে ধরণী চেয়ে বসে আছে ইহারও মাধুরী বাড়াও হে, এই মাধুরীটা তো প্রেম দিয়ে বাড়ায়, প্রকৃতি বাড়ায়। মানে মানুষ যখনই কোথাও একটা কোনো শাশ্বতর কাছে আশ্রয় খুঁজতে যায়, সেটা হয় প্রেম, নয় প্রকৃতি। তার ফলে এইটা রবীন্দ্রনাথের মধ্যে খুব বেশি ছিল, এটা অন্য অনেকের মধ্যে খুব বেশি ছিল, ইউরোপের কবিদের মধ্যে খুব বেশি ছিল, রোমান্টিকদের মধ্যে, জীবনানন্দের মধ্যেও আছে। যেটা দিদি বলছিলেন যে এই হেমন্তের একটা খুব বিষণ্ণতা আছে না, জীবনানন্দের ভেতরকার যে বিষণ্ণতা, আমার নিজের ধারণা সেটা সবচেয়ে বেশি করে আশ্রয় পায় কিন্তু ওই হেমন্ত প্রকৃতি। এই যে দুটো ঋতু, একটা ঋতু চলে যাচ্ছে আর একটা ঋতু আসছে, এই সময়টাই কিন্তু খুব সংবেদনশীল হয়ে ওঠে প্রকৃতি, এবং অবশ্যই সংবেদনশীল কবির মন এই জায়গাটা ধরে। এখনকার কথা সাহিত্যিক বিমল করের লেখায় দেখবেন এই ঋতু সন্ধিকে উনি খুব ব্যবহার করেছেন গল্পের প্রেক্ষাপট হিসেবে। যাই হোক, সে অন্য কথা। প্রেম আর প্রকৃতির কথা বলে একটা প্রকৃতির ব্যবহার, ওই যে হিজলের জানালায় আলো আর বুলবুলি করিয়াছে খেলা। হিজল গাছ আমরা নাও দেখতে পারি, কিন্তু নামটার মধ্যেই এমন একটা ছলছলে প্রাণবন্ত ব্যাপার আছে, সজীবতা আছে। তারপর জানলা, জানলা মানে কি, আধো দেখা যায়, আধো অন্ধকার। এই যে আলো অন্ধকারের খেলা, হিজল গাছের পাতা থেকে রোদ এসে পড়ছে, এবং ল আর জয়ের অনুপ্রাস, হিজল জানালা হলো। তারপরে আবার দেখো আলো আর বুলবুলি, ল ল ল, কেমন সেই তাদের খেলার মধ্যে দিয়ে যে প্রাণের স্ফূর্তি। আমরা কিন্তু আমাদের ভালোবাসার শক্তি যেন ওই দৃশ্য দেখতে দেখতে আবিষ্কার করছি, আমাদের ভেতরকার ভালোবাসার এই প্রসঙ্গে আমার মনে হচ্ছে যে দিদি একটু সুচেতনা কবিতাটা শোনা যায়। সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। শুধু তাই নয় দিদি, মৃত্যুর কথাও তিনি এত নতুন ভাবে বলেছেন
সেটা আমাদের যদি আচ্ছা একটু আমি শোনা অনেক যায়। কবিতা বলেছি দিদি একটা শোনান। হ্যাঁ, আচ্ছা তাহলে মৃত্যু সম্পর্কে কয়েকটা মাত্র লাইন বলি, অন্ধকার কবিতা থেকে একেবারে শেষের লাইন কটা। অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছলোচ্ছল শব্দে জেগে উঠব না আর, তাকিয়ে দেখব না নির্জন বিমিশ্র চাঁদ, বৈতরণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তি নাশার দিকে। ধানসেরি নদীর কিনারে আমি শুয়ে থাকব ধীরে পৌষের রাতে, কোনো দিন জাগব না জেনে, কোনো দিন জাগব না আমি কোনো দিন আর।